শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড রায়ে সন্তুষ্ট পরিবার, আপিল করবে আসামি পক্ষ। গণতন্ত্র প্রতিষ্ঠায় জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি নির্ভর ও বাস্তব কর্মমুখী শিক্ষা ব্যবস্থার তাগিদ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। 2026-27 অর্থ বছরের বাজেট সংশোধনে উপস্থাপন হবে বৃহস্পতিবার। কিছুতেই থামছে না হামে শিশু মৃত্যু। ময়মনসিংহ ও কুমিল্লায় উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়। 1 বছর ধরে বিকল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমআরআই মেশিন মেরামতে নেই উদ্যোগ, ভোগান্তিতে রোগীরা। হরমুজ প্রণালীতে 2টি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের। উপসাগরীয় অঞ্চল পুনর্গঠনে ইরানের জব্দ করা সম্পদ ব্যবহারের ঘোষণা। এবং বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করেছেন 16 জন কাউন্সিলর। সন্ধ্যা 6টায় ফল প্রকাশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সঞ্জিতা হক। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনে রায় ঘোষণা করেন। রায়ে বিচারক জানান, প্রমাণ হয়েছে রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। সব অপরাধের দায় স্বীকার করেছে আসামি সোহেল রানা। তাকে পালাতে সাহায্য করেন স্ত্রী স্বপ্না, তাই স্বপ্নাও সোহেল রানার মতো অপরাধী বলে জানান বিচারক। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় কড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহ 9 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্র জানায়, তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সময় চাইবে রাষ্ট্রপক্ষ। এর আগে প্রসিকিউশন জানায়, 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা সহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। দর্শক, কথা বলছেন আইনমন্ত্রী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। 24 তারিখেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, যার একটি হলো আসামিপক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামিপক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে, আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি, যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিং এর দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতে পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে, তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে। সেই দিন ধার্য হয়েছে
সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামির পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপর আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে, এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা বলছিলেন, সরাসরি ছিলাম সেখানে। দর্শক, কথা বলছিলেন আইনমন্ত্রী, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার রায় কিছুক্ষণ আগে হয়েছে, যেখানে আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক মামলার রায়ে কি বললেন বিচারক? আত্মীয় স্বজনরা রায়ে খুশি কিনা, বাবা মার কি অভিমত, সব মিলিয়ে জানাবেন। মৃত্যুদণ্ড এবং তার আমাদের সহকর্মী এই রায় আলোচনা হয়েছে, তার বেতনটার কাছ থেকে আমরা জানবো বিচারক কি কি পর্যালোচনা দিয়েছিলেন রায়। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইকবাল অনিক। তিনি জানাচ্ছিলেন রামিসা হত্যা মামলার রায় নিয়ে। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল 3টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয় পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ অধিবেশন শুরু হলেও 11 জুন চলতি অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করা হবে। এই অধিবেশনেই 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন হবে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আসন্ন বাজেটে আসছে সর্বোচ্চ 3,08,000 কোটি টাকার এডিপি। অবকাঠামো উন্নয়নের এই বড় বাজেটে বরাবরের মতো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নির্ভর উন্নয়ন নয়, রেল ও নৌপথ ভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থায় জোর দিতে হবে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে এমন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। আগামী অর্থবছরে রেকর্ড 3,08,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হয়।
বরাবরের মতো এবারও এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নির্ভর না রেখে অন্তত 40% রেল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা উচিত। একই সঙ্গে শহর নগরে রেল, সড়ক, নৌপথের সমন্বয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জোর দেন তারা। দর্শনটা হওয়া উচিত, সরকার যদি $1 বিনিয়োগ করে পরিবহন খাতে উন্নয়নের জন্য, সেখানে পাবলিক সেক্টরের বাইরে প্রাইভেট যারা আছে, প্রাইভেট সেক্টর যারা বড় বড় বিশেষ করে কর্পোরেট যারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু আসলে $1 বিনিয়োগ করতে হবে, যাতে করে এখানে আসলে কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি হয়, কর্মসংস্থান হয়। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে তা কমে দাঁড়ায় 71,000 কোটি টাকায়। তবে আসন্ন অর্থ বছরে শুধু এডিপি থেকেই প্রায় 55,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। গেল অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 29.6%। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো না গেলে বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল দেয় না। আমরা যে টাকাটা খরচ করব সেই টাকাটা সেটা থেকে আমাদের যে রিটার্নটা পাওয়া, সেটা ফাইন্যান্সিয়াল রিটার্ন, ইকোনমিক রেট অফ রিটার্ন, এইসবগুলোকে বিচার বিবেচনায় রাখা এবং এটার মধ্যে যেসব প্রতিষ্ঠানগুলি এগুলোর বাস্তবায়নে জড়িত সেসব প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা। সার্বিক পরিস্থিতিতে গুরুত্ব দিতে হবে উৎপাদনশীল ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে এমন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। এখানে আমাদের প্রায়োরিটিগুলো একটু ক্লিয়ার করা দরকার, যে এই ধরনের যেখানে টানাপোড়েন আছে সেখানে কোন ধরনের অবকাঠামোতে আমি বেশি গুরুত্ব দেব আগামী অর্থ বছরে। যেগুলো আছে সেগুলো ব্যবহারযোগ্য না থাকলে সেটাকে ব্যবহারযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়াটাই প্রায়োরিটি হওয়া উচিত। তারা বলছেন, সমন্বিত পরিবহন ব্যবস্থায় কার্যকর ব্যয় দেশের অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কমাতে পারে দুর্ভোগ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, রামিসা হত্যা মামলার বিষয় নিয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এবং এই বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমন নাড়া দিয়েছে এবং সমাজের যে আমাদের যে সমাজের যে অবস্থা, সেই অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এই যে একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেইভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুতর সঙ্গে শেষ হবে। থ্যাংক ইউ। দর্শক, রামিসা হত্যা মামলার রায়ের বিষয়ে কথা বলছিলেন আইনজীবীরা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রযুক্তি নির্ভর বিপ্লব মোকাবেলায় বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষকের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারীদের সম্মান জানাতে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় জোর দেন প্রধানমন্ত্রী। ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে চাইলে আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। 2 মাসের বেশি সময় পার হলেও এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ।
24 ঘন্টায় ময়মনসিংহ ও কুমিল্লায় হাম ও উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 28 জন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে 101 শিশু, আর এই মৌসুমে মৃত্যু হয়েছে 47 জনের। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 54 জন, আর বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 2 শতাধিক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে বিভাগে মৃত্যু হয়েছে 65 জনের। 1 বছর ধরে বিকল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমআরআই মেশিন। দেশের সর্বোচ্চ বিশেষায়িত এই হাসপাতালের 18 কোটি টাকা দামের মেশিনটি দীর্ঘদিনেও মেরামতের উদ্যোগী নেয়নি কেউ। হাসপাতালে 2টি মেশিনের একটি নষ্ট থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শত শত রোগী ও তাদের স্বজনরা। নূপুর মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চেয়ারে অচেতন অবস্থায় পড়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোনা। 12 দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি উৎকণ্ঠিত মা। চিকিৎসকরা এমআরআই পরীক্ষার পরামর্শ দিলেও পরীক্ষা করানোর সুযোগ মিলছে না। মাস্টার্স দিবে এবার, সেই মেয়ে আমার মাথা ব্যথা 10 মাস হলো। 2 দিন ধরে মেয়ের অবস্থা আরো খারাপ হলে হাসপাতালের 2টি এমআরআই মেশিনের একটি নষ্ট থাকায় পরীক্ষার সিরিয়াল মিলছে না। সকাল থেকে ওই যে মরার মতো শুয়ে আছে, দেখেন এখনো সিরিয়াল পায় নাই। কয়টায় বলছে লাঞ্চের পরে। শুধু মোনা নয়, প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদেরও বাইরের দ্বিগুণ খরচে এমআরআই করাতে বাধ্য হচ্ছেন। তো একটা ভাই জায়গাছে এখনো পর্যন্ত কোনো সিরিয়ালই পাইতাছি না। অনেক অসুস্থ হয়ে গেছে আমার আম্মু। এমআরআইটা বলছি হবে না, এই জায়গায় এদের মেশিন নষ্ট হবে না, বললো যে আপনার বেশি ইমার্জেন্সি বাইরের থেকে করে। হাসপাতালটির এমআরআই ইউনিটে দেখা যায় 18 কোটি টাকা ব্যয়ে কেনা মেশিনটি অন্ধকার ঘরে পড়ে আছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালের দামি এই মেশিনটি বছর জুড়ে অকেজো হয়ে পড়ে থাকলেও কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একটা মেশিন আছে, ওখানে ভর্তি পেশেন্ট যারা তাদেরকে করাবে। তাহলে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, তাহলে আমাদের ভর্তি ওনারা যদি এমআরআইটা না করে আমরা কোথায় করব? দিনের পর দিন যদি হয়রানি হতে থাকি তাহলে আমাকে অবশ্যই আমার বাড়িঘর বিক্রি করে আমাকে বাইরে প্রাইভেটের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যন্ত্রটির মেরামত ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় দীর্ঘদিন এটি অচল অবস্থায় রয়েছে। বিশেষ করে এমআরআই, সিটি স্ক্যান এসব অত্যাধুনিক যন্ত্রগুলো অনেক খুব কস্টলি, এক একটা কোটি টাকার উপরে। তো এই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায়, এই যন্ত্রগুলো যখন নষ্ট হয়ে যায়, এগুলো রিপেয়ার অথবা ক্রয় করতে গেলে আমাদের কতগুলো অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করতে হয়। সরকারিভাবে নির্ধারিত কতগুলা প্রক্রিয়া নির্ধারণ করার কারণে, প্রক্রিয়া অতিবাহিত করার কারণে দীর্ঘসূত্রিতা একটু লেগে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি বিশেষায়িত হাসপাতালে এত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র বছরের পর বছর অচল থাকা শুধু অব্যবস্থাপনাই নয়, এটি রোগীর চিকিৎসা অধিকারেও প্রশ্নবিদ্ধ করে। মেডিকেল ইউনিভার্সিটির 2টো মেশিনের একটি নষ্ট বছর খানেক যাবত, যেখানে প্রতিদিন এমআরআই করার বিশাল লিস্ট, লোকজন 15-20 দিনের আগে তাদের সিরিয়াল পায় না। সেখানে এটা তো হতে পারে না, একেবারেই গ্রহণযোগ্য না। কারণ যদি সেন্টার অফ এক্সেলেন্সে যদি এই অবস্থা থাকে তাহলে অন্য জায়গায় কি হবে? বিষয়টি তদন্তের পাশাপাশি এমআরআই মেশিন দ্রুত সারিয়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিশু রামিসা হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ জানিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। এখন দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। এ নিয়ে আরো জানাতে রামিসার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত আক্তার সরকার। সুমন, কি বলছেন পরিবারের লোকজন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, রামিসা হত্যাকাণ্ডের পরে কিন্তু আজ সকালে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে কিন্তু আসলে মুন্সিগঞ্জের সিরাজদিখানা উপজেলার যে শিয়ালদি গ্রাম রয়েছে, সেই গ্রামের কিন্তু মানুষ, তার এলাকাবাসী এবং স্বজনরা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। তারা কিন্তু বলছে যে আসলে সরকার যেইভাবে বলেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করবেন, এবং তারা সেই রায়ে কিন্তু আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে কিন্তু শুধু মুন্সিগঞ্জ সারা দেশের মানুষ কিন্তু এই রায়ের দিকে তাকিয়েছিলেন। তারা কিন্তু আসলে একটি দৃষ্টান্তমূলক নজর এখানে ছিলেন। তারা কিন্তু বলছেন যে এই রায় কিন্তু খুব কম সময়ে তারা কিন্তু আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন আমি এখানকার রামিসার যে ভাই, তার সাথে একটু জানার চেষ্টা করব, এই রায়ে আসলে আপনারা কেমন সন্তুষ্ট প্রকাশ করছেন?
19 দিন পর এই রায় দ্রুত কার্যকর হয়েছে, আসলে এটা নজিরবিহীন। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে। তিনি তার পরিবারের কাছে গিয়েছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন 30 দিনের মাথায় এই হত্যাকারীর যে জঘন্যতম আসামি সোহেল রানা ওরফে স্বপ্না, এদের জন্য দ্রুত কার্যকর হয়। যেহেতু তারেক রহমানের নিজেরও একটা কন্যা আছে জাইমার রহমান, সেই আবেগ নিয়েই তিনি এই কথা বলেছেন। আজকে রায় হয়েছে 19 দিনের মাথায়। এই রায়ে আমরা খুশি। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় যেই ট্রাইব্যুনালের বিচারক, তিনি যে রায় দিয়েছেন আজকে, এই রায়ের মাধ্যমে যেন তার ফাঁসি যেন দ্রুত হয়, দ্রুত কার্যকর হয়। আসলে এই ফাঁসি দিলেও তো হয়তো রামিসার বাবা মার স্বপ্ন পূরণ হবে না, তাদের মনে আকাঙ্ক্ষা থেকেই যাবে। আমি বাংলার মানুষের কাছে একটাই আবেদন করব, যে আবেদনের মাধ্যমে আপনাদের সন্তানের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে, এটা যেন দ্রুত কার্যকর হয়, এই ফাঁসি যেন কার্যকর হয়, আমরা যেন নির্বিঘ্নে ঘুমাতে পারি। এবং মিডিয়াকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছেন যে এখানকার স্থানীয়রা কিন্তু যে আজকে রায় দিয়েছে, সেই রায়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এই রায়ের মাধ্যমে কিন্তু সারা দেশের যে ধর্ষক রয়েছে তারা কিন্তু আসলে এই রায় পেয়ে কিন্তু তারা ভয় পাবে, এরকমটাই কিন্তু আসলে তারা বলছে। আমরা আসলে সকাল থেকে দেখেছি এই রামিসার যে গ্রামের বাড়ি রয়েছে, মোল্লাবাড়ি যে পারিবারিক কবরস্থান, সেই পারিবারিক কবরস্থানে কিন্তু আসলে মানুষ এসে কিন্তু আসলে জড়ো হচ্ছেন। তারা কিন্তু আসলে সন্তুষ্ট প্রকাশ করছেন যে সরকার খুব কম সময়ে যে রায় ঘোষণা করেছেন, সেই রায় কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই রায় ঘোষণাই নয়, খুব দ্রুত সময়ে এটি কার্যক্রম করার কিন্তু তারা দাবি করছেন এখানকার স্থানীয় এবং পরিবারের সদস্যরা। কিন্তু তো আমরা আসলে সকাল থেকে কিন্তু রামিসার যে গ্রামের বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই ছিল আমার কাছে রামিসার বাড়ির সবশেষ খবর। আমরা পরের খবরে বিস্তারিত জানাবো। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপ্রকাশ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাফাই সাক্ষী দিবে কিনা, সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে সাফাই সাক্ষী দেয় নেই। যেহেতু সে সাফাই সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আপনারা আসামি পক্ষে যেহেতু আপনাকে রাষ্ট্র নিযুক্ত করেছে, এই রায়ে আসামি পক্ষের আইনজীবী হিসাবে আপনি এই রায়ে সন্তুষ্ট কিনা বা ন্যায় বিচার পেয়েছেন কিনা? আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আচ্ছা, বলা হয়েছে 7 কার্য দিবসের মধ্যে আসামিরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে, সেক্ষেত্রে আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখেন, আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে, আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। আপনার মন্তব্যকে আদালত একটা অবজারভেশন দিয়েছে মামলার রায়কে ঘিরে। আচ্ছা, আদালত কি অবজারভেশন দিয়েছে? প্রথমেই তো অবজারভেশন, সুরক্ষা যে আইন আছে আমাদের দেশে, ধর্ষণের যে এই রায়টা ঘিরে আপনার কি মনে হয়? আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নজির স্থাপিত হয়েছে। মাত্র 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি করে সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটা নজির হয়ে থাকবে এবং সবার জন্য একটা শিক্ষণীয় অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। নিশ্চয় মানুষ মনে করবে যে অপরাধ করলে পার পাওয়া যাবে না। আপনি শুরু থেকে এই মামলাটা নিয়ে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে একটু বিব্রত মনে হয়েছে, জানি না আপনার বিষয়, আপনার কথায় রাষ্ট্র যদি সামনে আপনাকে এই মামলা আবার নিয়োগ দেয়, দায়িত্ব পালন করবেন কিনা? দেখেন, আমি কিন্তু
এই মামলাটিতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্য সরকারের যে প্রস্তাব সেটা গ্রহণ করেছিলাম। এই কারণে আমি গ্রহণ না করলে অথবা কেউ যদি গ্রহণ করতেছে না, তাহলে আজকে 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি হতো না। দর্শক, রামিসা হত্যা মামলায় রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাষ্ট্র রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করতে না পারলে শুধু গণমাধ্যম ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ব্যাংকিং খাতে সুশাসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইআরএফ আয়োজিত আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। আর ব্যাংকিং খাতের সংস্কার ও পরিবর্তনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এছাড়া ব্যাংকিং খাতের সংস্কারের জন্য কমিশন করার কথাও জানান মন্ত্রী। আর বক্তারা বলেন, ব্যাংকিং খাতের সুশাসনের সঙ্গে দেশের পুরো অর্থনীতি জড়িত, তাই এ খাতের সুশাসন নিশ্চিত করা জরুরি। অর্থনীতি কিন্তু রাজনীতির এখন একটা বড় অনুষঙ্গ, সবচেয়ে বড় অনুষঙ্গ। অতএব অর্থনীতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রটা আরো বেশি প্রযোজ্য যে গণমাধ্যমের উপস্থিতি, গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের ক্ষমতা, গণমাধ্যমের, আর সেই কারণেই গণমাধ্যমকে হতে হবে তার বিল্ট ইন সিস্টেমের সমস্ত প্রবলেমগুলিকে দূর করে তাকে হতে হবে সুনির্দিষ্টভাবে স্বচ্ছ চিত্র সমাজে তুলে ধরার ক্ষমতা সম্পন্ন। রাজস্ব নীতিতে জীবাশ্ম জ্বালানিকে সুবিধা দিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানি সংকট মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত এই সংবাদ সম্মেলনে জ্বালানি খাতে বিদ্যমান রাজস্ব কাঠামো পুনর্বিবেচনার জন্য আহ্বান জানানো হয়। সেখানে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও ব্যবহার উৎসাহিত করতে কর সুবিধা বাড়ানোর সুপারিশও তুলে ধরা হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে খাতে কর ও শুল্ক কমানোরও পরামর্শ দেন তিনি। বিভিন্ন রকমের নবায়নযোগ্য জ্বালানিতে কোন ধরনের এই মুহূর্তে কোন ধরনের কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভিএটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ট্যাক্স এবং টোটাল ট্যাক্স ইনসিডেন্স, সেটা যোগ করে যেটা হয় সেটা হচ্ছে টিটিআই এই মুহূর্তে আরোপিত আছে, সেটা দেখতে পাচ্ছি। যদি আমি এমন বলি যে আপনি রাজস্ব কাঠামোটিকে সহায়ক করুন, নবায়নযোগ্য জ্বালানির জন্য সহায়ক করুন, একই রাজস্ব কিন্তু আমার নবায়নযোগ্য জ্বালানির জায়গাগুলো থেকেও আসতে পারে। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় ফলের চাহিদা বাড়ায় 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে ফল রপ্তানিতে রেকর্ড করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ফল রপ্তানি করে 12,30,20,000 আয় করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 2024-25 অর্থ বছরের পুরো সময়ে এ খাত থেকে আয় হয়েছিল 6,75,10,000। বছর ব্যবধানে ফল রপ্তানি থেকে আয় বেড়েছে 82% বেশি। এর আগে 2023-24 অর্থ বছরে 2,92,40,000 এবং 2022-23 অর্থ বছরে 10,60,000 ফল রপ্তানি হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ আর ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণ সহ টানা দুই দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজকের মধ্যে তাদের দাবি মেনে না নিলে সোমবার ইসলামী ব্যাংকের সব কর্মচারী এবং গ্রাহকরা 2 ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করবেন। এছাড়া প্রতিটি শাখাতেও কর্মসূচি পালনের কথা জানান তারা। সরকারকে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, সরকার ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করলে বড় আন্দোলনে নামতে প্রস্তুত তারা। এরপর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। আমাদের দাবি হলো ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি হলো এই সালাম ইসলামী ব্যাংকের 82% শেয়ার বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তার নিয়ন্ত্রণ নিয়েছে। সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করে রেখেছে। আমাদের দাবি হলো
এই সালামের দখলকৃত এই শেয়ারগুলোকে নগদায়ন করতে হবে। লালমনিরহাটের আবারও পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার মধ্যরাতে পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও কলসির মুখ সীমান্তে বিএসএফ পুশিনের জন্য প্রায় 14 জন নারী পুরুষকে জড়ো করে, তবে তাৎক্ষণিকভাবে বিজিবির প্রতিরোধ ও স্থানীয়রা জড়ো হয়ে দূর থেকে বাধা প্রদান করলে লোকজনকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বিএসএফ। এদিকে মধ্যরাতে মেহেরপুরের গাংনী সীমান্তে নারী শিশু সহ 6 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এর আগে শনিবার ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে শিশু ও নারীকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির শক্ত অবস্থান ও টহল দলের বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।